উতরায়, পাকদণ্ডি ঘুরে আবার উতরায়। তালে তালে শরীরে লেগে থাকা ছন্দটাকে কিছুতেই থামাতে ইচ্ছে করে না রূপকের। বাগান থেকে আজ অনেকটাই নেমে এসেছে সে। ধূপের জঙ্গল কিছুটা পাতলা হলে রূপকের বাগান দেখা যায়। পাহাড়ের ধাপে ধাপে গোল ছাতার মতো চাপাতার ঝোপগুলো দেখলে বুকটা ফুলে ওঠে। তবে ওই সবুজ সাম্রাজ্যে সবকিছু থেকেও যেন আজ বড্ড ফাঁকা। নীল চাদর ঢাকা আকাশে সবুজ পাহাড়েরা বড্ড এবড়ো খেবড়ো করে লাইন করেছে আজ। পোস্টকার্ডের ছবির মতো রং মাখলেও সাজসজ্জায় ত্রুটি ধরা পড়ছে। প্রায় 23 বছরের পাহাড়ি জীবন রূপকের। মুগ্ধ হওয়া চোখ দুটো কি এবার বৃদ্ধ হতে চাইছে? কিন্তু হঠাৎই অবসরের প্রয়োজন কেন রূপকের? কুসুমকুড়ির ব্যাকস্টেজে আজ বলছি একটি মনস্তাত্ত্বিক গল্প। গল্পের নাম নীল আয়না। বাগানের মধ্যেই বেশ অনেকটা জায়গা জুড়ে রূপকের কটেজ। মর্নিং ওয়াক সেরে ঘরে পা দিতেই ছুটে এলো কচুরি, রূপকের পোষ্য জার্মান শেফার্ড। রূপক ওর মাথা পিঠে পিঠে হাত বোলাতে বোলাতে একটা দীর্ঘশ্বাস লুকোলো। অন্তত কচুরিটা তো থাকবে সঙ্গে। যদিও একাকিত্ব পালন করাটা রূপকের বিলাসিতা। চা বাগানের শ্রমিক ও তাদের পরিবার নিয়ে বিরাট সংসার তার। এক একদিন খাদের উদর থেকে কখন সূর্য ওঠে আর কখনই বা সেই খাদই আবার গিলে ফেলে তাকে, তা টেরই পায় না রূপক। আলু পরাঠা আর আচার আছে সব নাস্তায়, চা দিব? ম্যানেজার গরম রায়ের বউ পদ্মা। রূপকের রান্নাঘরের দায়িত্ব আজ থেকে তার। এতদিন সে ছিল নীলের সহকারী। দেশ বিদেশ পাহাড় সমুদ্রের স্বাদের উৎসবে সে শুধু হাসি মুখে জোগাড় দিয়ে যেত নীলকে। আজ গোটা হেঁসের রাজ্যটাই তার। যেমন খুশি তেমন রাধো। বাইরে দাও, লনে বসি। ক্যাসারোল থেকে বের করা গরম পরোটার উপর মাখনের প্রলেপ পিছলে যাচ্ছে। ডাললে লঙ্কার আচার, তার পাশে লজ্জাবতী লতা। সবুজ ধনেপাতা সাদা পরোটার আস্তরণে চোখের আরাম দেয়। রূপক নিজেকে নাড়া দেয়। এমন শৈল্পিক চোখ নিয়ে আগে কখনো সে দেখেনি কোনো খাদ্য সামগ্রী। পরোটার টুকরো মুখে চালান করে চোখ বুঝতেই মাথায় যেন ভাজা মশলা মাখনের মিল বন্ধনের সংকেত পৌঁছয়। নীল সত্যি চলে গেল? রুকস্যাক পিঠে গতকাল যখন বাগান থেকে নেমে নিচে অপেক্ষারত বোলেরোটায় উঠছিল, কটেজের লনে দাঁড়িয়ে মনে হচ্ছিল রূপকের সেই ছোট্ট নীল এক্ষুনি ছুটে আসবে, ফুপিয়ে কাঁদবে খুব। রূপক হাঁ করে দেখছে গাড়িটা পাকদণ্ডি ঘুরতে ঘুরতে ক্রমশ ছোট হচ্ছে। জাস্ট পৌঁছলাম বাবা, রুম পেয়ে গেছি। চণ্ডীগড়ে একটা ছেলের সঙ্গে শেয়ার করতে হবে। প্রোডাকশনের ছেলেরা ডাকছে বুঝলে, লাঞ্চ দেবে, তারপরে মিটিং ডাইরেক্টরের সঙ্গে। কাল পসিবলি দেখা করবে জাজেরা। নীল খুব উত্তেজিত। ফোনের ওপারে তার উচ্ছল কণ্ঠস্বর পাহাড়ি ঝোড়ার মতো বয়ে চলেছে। রূপকের কান অব্দি কিছুটা পৌঁছলেও বাকিটা অনেক দূর থেকে ভেসে আসা পাহাড়ি গানের মতো শুধুমাত্র রেশ রেখে যাচ্ছে। রূপক কিছু বলার আগেই ফোন কেটে গেল। গির্জার ঘন্টা বাজল। স্কুল ছুটি হলে যেমন বন্ধুদের ছেড়ে আবার গৃহবন্দী হওয়ার মন খারাপ উঁকি দেয়, ঠিক তেমনই একটা অনুভূতি রূপককে কুয়াশার মতো ঘিরে ধরছে। স্যার! করণীর ডাকে রূপকের তন্দ্রাচ্ছন্ন অবস্থাটা কাটল। এক্ষুনি একবার ফ্যাক্টরির দিকে যাওয়া দরকার। জীবনে অনেক সময় নষ্ট করেছে রূপক। বহু বছর কাঠখড় পোড়ানোর ফল
তারই ব্লু হেভেন টি গার্ডেন। পরিবার, সমাজ, সংসার আরো কত কি বলি দিয়েছে রূপক শুধুমাত্র আত্মতুষ্টির জন্য। গোর্খাল্যান্ডের দাবি, ধর্মঘট, অনশনে অভ্যস্ত পাহাড়ি মানুষদের বাগে আনতে রূপকের চেষ্টার অন্ত নেই। এখন এই 180 পরিবারই রূপকের আত্মীয়। এটুকু যে তাকে ধরে রাখতেই হবে অনেক কিছুর মতো। ক্রিপ্টেমারিয়া জাপানিকা বা ভিনদেশি পাইন ওরফে ধুপিতে পাহাড় ছেড়ে গেলেও রূপক এখনো কিছু বার্চ, ওক, ম্যাগনোলিয়া বাঁচিয়ে রেখেছে ফ্যাক্টরির পাশে, যেভাবে বৃদ্ধ পরিজনদের বাঁচিয়ে রাখার অদম্য চেষ্টায় মাতে সন্তানেরা। পাহাড়ে এখন পর্যটকদের খুব ভিড়। সিটংয়ে যে কমলালেবুর সময়, বাগানে বাগানে মানুষের ঢল বাড়ছে। যারা ভিড় থেকে পালিয়ে সামান্য নির্জনতা যায়, তারা কেউ কেউ ভাব জমাচ্ছে রূপকের চা বাগানে। অহলদারের কাছেই ছোট্ট একটা গ্রামে রূপকের বাগান। বাগানে দুটো ফ্যাক্টরি, একটা পুরনো যেটি এখন অচল, নতুনটিতে উন্নত মেশিনারির সাহায্যে চায়ের কচি পাতাকে প্রসেসিং করে পানীয়যোগ্য করে তোলা হয়। তবে পুরনোটিকে রূপক নির্বাসন দিতে পারেনি, তৈরি করেছে মিউজিয়াম। ব্যবস্থা আছে টি টেস্টিং এর। কিছুদিন আগে সামান্য কেক, বেকারি সামগ্রীও ব্যবস্থা ছিল নীলের সৌজন্যে। দিনের বেলা ভেসে আসত লোভনীয় সব সুবাস, ভ্যানিলার হাতছানি। খুব কম লোকে জানে এই মিউজিয়াম তথা কাফের কথা। ভুল পথে যারা চলে আসে তাদের আতিথেয়তা করা হয়। नील टीवी में काम करना गए के छो, टीवी में दिखाउन छे छु। फैक्टरी आनाचे कानाचे नीलके निये आलोचना तुंगे। रूपक सामने एलेই চুপ সবাই। নীল টিভির কোনো চ্যানেলের জন্য কাজ করতে গেছে, ওকে দেখাবে খুব শিগগিরই টিভিতে। এসব ফিসফাস এড়াতে চাইলেও রূপক বারবার জড়িয়ে পড়ছে সেই মায়াজালে। কিছুটা কাজকর্ম সেরে পাহাড়ের ধাপে মেয়েদের কাজ দেখতে দেখতে নিচের ভাঙাচোরা রাস্তায় অজান্তেই সে নেমে যায়। চুনো মাছের টক আর ডাল দিলাম, বাজার তো করলে না। সন্ধ্যা অভিযোগটুকু জোর দিয়ে করে না। সাহস সঞ্চয় হলেও তার কণ্ঠ বেইমানি করে। মিনমিন করে সারে তার বক্তব্য। সারাক্ষণ বিরক্ত করো না তো, অফিসে বেরোনোর সময়ই এসব মনে পড়ে নাকি? সন্ধ্যেবেলা কি গাঁজা টানো? সন্ধ্যা কথা বাড়ায় না, চাঁদের মতো অমাবস্যা রাতের আড়ালে সরে যায়। নীলকে তৈরি করতে গেলে নীলের পছন্দ হয় না। মায়ের এই গ্রাম্য হাতে তার চুলে পরিপাটি নষ্ট হয়, মাথা সরিয়ে নেয় ঝটকা মেরে। রূপক আবার গর্জে ওঠে, আমার পিছন ছেড়ে আবার ওর পিছনে পড়লে কেন? বাপের বাড়ির থেকে শিখিয়ে পাঠিয়েছে, যাও রান্নাঘরে। বাইকে স্টার্ট দিয়ে নীলকে বসিয়ে ধুলো উড়িয়ে চলে গেল রূপক। অভুক্তের মতো পড়ে রইল সন্ধ্যার দু চোখ। সামান্য বালির দানা যেন চোখে বিঁধে গেল। শাড়ির আঁচল দিয়ে চোখ ডলছে ঘন ঘন। রূপক ছোট থেকে অমনি, তুমি একদিন ঘর করছো জানোই তো। এই গ্রামে ওর মতো পড়াশোনায় কেউ ছিল না যে। কত বড় চাকরি করে ভাবো তো। গ্রামের সবাই আমাদের কত মানে দেখেছ, ওই রূপকের জন্যই তো। তুমিও মানিয়ে নাও, মন খারাপ করো না। সন্ধ্যার শাশুড়ি সবসময় সান্ত্বনা দেন। রূপকের ভয়ে ওরাও গুটিয়ে থাকেন যে। রূপকের মেজাজের আগুন থেকে কেউই ছাড় পায় না, নীল ছাড়া। ক্লান্ত পোড়া দাগ নিয়ে একে অপরকে সান্ত্বনাটুকুই দিতে পারে। নীলকে স্কুলে নামিয়ে দিয়ে রূপক অফিস পৌঁছল। পানাগড়ে একটি বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টেন্টের কাজ করে সে। নাচর গ্রাম থেকে বাইকে আসতে প্রতিদিন 1 ঘন্টার উপর লেগে যায়। গ্রামের বেশিরভাগই
চাষ অথবা দোকানদারি ব্যবসাপাতি করে, বেশিরভাগই অর্ধশিক্ষিত, অর্থ বা ইচ্ছের অভাবে। রূপক সেখানে মাস্টার্স করা ছাত্র। পড়াশোনায় ভালো ছিল বলে রূপকের বাবু ভূপতিবাবু কার্পণ্য করেননি। ঈশ্বরের কৃপায় বেশ কয়েক বিঘে জমি, জায়গা, বাড়ি আছে তাদের। ইউনিভার্সিটি পাঠ চুকিয়ে চাকরিটাও জুটিয়ে ফেলেছে সে। খুব আহামরি কিছু নয়, কিন্তু রূপকের ঠাট বাটে তা বোঝা দেয়। স্যার ডাকছেন রুমে। ঢুকতেই বেয়ার আর রাজনের সঙ্গে মোলাকাত। মেজাজটা খিচড়ে গেল রূপকের। ছোট্ট করে খিস্তি দিয়ে বিরক্তি প্রকাশ করল। বাকি টেবিলের সকলেই মুখ চাওয়াচাই করল। প্রকাশ্যে সিনিয়রকে গালিগালাজ, সবাইকে হেয় করা, একজনের নামে অপরজনকে কান ভরা, লোকের পেছনে লাগা, এসবে রূপক সিদ্ধহস্ত। অফিসে কেউই তেমন পছন্দ করে না রূপককে। সকলেরই ইচ্ছে ঊর্ধ্বতনকে বেশ করে শাস্তি দিক। একটু দেরি হয়ে গেল স্যার, অনেকটা পেরোতে হয়তো। আমার এরকমই হবে ঢুকতে। রূপক যেন ফিরিস্তি নয়, নিজের সিদ্ধান্ত জানাচ্ছে। সে তো রোজই, এ আর নতুন কি? তবে তোমার জন্য তো আলাদা নিয়ম হবে না ভাই। যাই হোক, ডেকেছিলাম অন্য ব্যাপারে। তুমি নাকি সুদের কারবারি করো? তা করতেই পারো, কিন্তু কোম্পানির হিসেবে কিছু গরমিল দেখা যাচ্ছে। কোম্পানির টাকা খাটাচ্ছ না তো? খুব শিগগিরই অডিট করব, তৈরি থেকো। কোম্পানির এফডি রজতবাবু আগে কোনোদিন এভাবে কথা বলেননি রূপককে। রূপকই বরং যেটুকু সম্মান না দেখালেই নয়, সেটুকু ছাড়া পাত্তাই দেয়নি। নিমেষে রূপকের মাথায় আগুন জ্বলে গেল। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে আমার পেছনে লাগুন। আপনাদের তো আর কোনো কাজ নেই। ভেতরে ধরণীবাবু সারাদিন পেপার উল্টে 55,000 নিয়ে যায়, সেসব দেখতে পান না। আমি খাটছি, তা দেখতে পান না। আমায় চোর বানাতে এসেছেন? জানে না আমি কোন গ্রামের ছেলে। এক্ষুনি ছেলে ঢুকিয়ে না সব তছনছ করে দেব। বেরিয়ে যাও অফিস থেকে। রজতবাবু উত্তেজিত। রূপকেরও তখন মারাত্মক আস্ফালন। আপনার অমন চাকরিকে লাত মারি রূপক সামন্ত। আমার যা জমি জায়গা আছে না, এরকম 4টে কোম্পানি কেনার ক্ষমতা রাখি। কাজেই মুখ সামলে। পরিস্থিতি আরো বিগড়ে যাওয়ার আগে সবাই মিলে রূপককে এমডি রুম থেকে বের করে আনল। রূপক কাউকে তোয়াক্কা না করে বেরিয়ে গেল অফিস থেকে। এত বছর পর পায়েনের ফাঁকে লেগে থাকা মেঘ দেখতে দেখতে অতীতের কঙ্কাল ছবিগুলো আবার কেন ভেসে আসছে কি জানে। 23 বছর আগের রূপক আজকের রূপকের অচেনা। অভিযোগ মিথ্যে ছিল না, তবে ধরা পড়ে যাওয়ার অপমানে সারাদিন ক্লান্ত শ্রান্ত পালিয়ে বেড়ানো লোকটা যখন নীলকে নিতে স্কুল গেল, তখন নীলের মুখোমুখি হতে পারছিল না ও। তাও দমল না। একটা কাপুরুষ লম্পট লোকের দংশন শুরু হলো সন্ধ্যা ও মা বাবার উপর। সুইসাইডের ভয় দেখিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে সকলের অলক্ষ্যে সেসব বিক্রি করে 3টে অসহায় মানুষকে গ্রামে ফেলে রেখে নীলকে নিয়ে পালিয়েছিল পাহাড়ের অজানায়। পরের লড়াইটা আরো দীর্ঘ ছিল। দাঁতে দাঁত চেপে তার মোকাবিলা করতে করতে রূপকের খোল নলছে বদলে গেল। যে আক্রোশ কাউকে না মানার ঔদ্ধত্য শিখিয়েছিল, সেই স্বভাবই পাহাড়ের সামনে মাথা নত করতে শেখালো। প্রকৃতির প্রতিটি উপাদান, সহজ সরল মানুষের সান্নিধ্য রূপককে ঘষে মেজে খাঁটি সোনা বানিয়ে ফেলল। কিন্তু ততদিনে মায়ের আত্মহত্যার খবর এসেছে। শয্যাশায়ী বাবার মৃত্যু সংবাদ এসেছে। পুত্রশোকে নীরব সন্তাকে যখন রূপক নিয়ে এলো পাহাড়ে, তখন সন্ধ্যের আঁচল ছেড়ে ক্যান্সারের অন্ধকার ঘনিয়ে এসেছে সন্ধ্যার দিকে। বছরখানেকই সব মায়া শেষ। রূপকের সুযোগ ঘটেনি প্রায়শ্চিত্ত করার।
করণ রায় সবাইকে সবার কাজ বুঝিয়ে দিচ্ছে। কটেজ ফ্যাক্টরি সাজানো হচ্ছে ঢেলে। মেয়েরা পদ্মায় পরিচালনায় পাহাড়ি মোমো, থোপ্পা, শেফালি, মুরগির চাটনির আয়োজনে ব্যস্ত। সব মিলিয়ে জনা 30 লোক আসছে। রূপক পরিচিত সব হোটেল বুক করেছে। ডিরেক্টর, জাজ, নীল আরো কয়েকজন কটেজেই থাকবে অবশ্য। পর্দা থেকে কাপ প্লেট সব বদলাচ্ছে। রূপক নিজে সব খতিয়ে দেখছে। নীল চলে যাওয়ার পর একটা জগত্তল পাথর বয়ে বেড়াচ্ছিল রূপক। বারবার মনে হচ্ছিল নীলকে তো কখনো বঞ্চিত করিনি। সন্ধ্যা যে কদিন ছিল, নীল নিজে হাতে রেঁধে খাওয়াতো সন্ধ্যাকে। রান্নার প্রতি কি যে ঝোঁক ছেলেটার! দেশ বিদেশ ঘেটে শুধু উপকরণ জোগাড়, তারপর তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা নিয়েই থাকত। সন্ধ্যা মারা যাওয়ার পর পড়াশোনাটা একদম ছেড়ে দিল। শত চেষ্টা করেও রূপককে বইমুখ করতে পারল না। প্রতিযোগিতা, শো এসব করেই প্রায় উদ্বায়ী বস্তুর মতো হারিয়ে যেত নীল। রূপক তখনই প্রমাণ করত একেবারে শিকড় উপড়ে পালাবো না তো ছেলেটা। তার ভাবনা অমূলক ছিল না। নীল মুম্বাই চলে গেল টিভি চ্যানেলে প্রচারিত কুকিং শোয়ে অংশগ্রহণ করতে। রূপক ভীষণভাবে আটকানোর চেষ্টা করেছিল। ও জানত নীল আর ফেরার রাস্তা রাখছে না। নীল নাকি বেশ জনপ্রিয় হয়েছে। রূপক অভিমানে দেখেনি কোনো পর্ব, কিন্তু পাহাড়ে পাহাড়ে নীলের প্রশংসার প্রজাপতি ফরফর করে উড়ে বেড়াচ্ছে টের পায়। কখনো স্থানীয় টিভি চ্যানেল, কখনো মিডিয়া এসে ভিড় জমাচ্ছে বাগানে। করণই সামলাচ্ছে যদিও সবটা। রূপকের মনে জমাট কালো মেঘটা কি সরে যেতে চাইছে? মেঘ কাটল। নীল জানালো ওরা রূপককে নিয়ে একটা এপিসোড করতে চায়। নীলের বাবার একটা ভূমিকা আছে নীলের শেফ হয়ে ওঠার পেছনে। ওরা সেটা নিয়ে গল্প বলতে চায়। সারা জীবন সবাইকে সন্দেহ করেছে রূপক। কেউ ওর ভালোই চায় না, এটাই ওর কাছে ধ্রুব সত্য ছিল। বাবা, মা, সন্ধ্যা সবাই ওর ঘৃণার পাত্র। ঘুরপথে বেশি টাকা রোজগার করে সকলকে তাক লাগিয়ে দেওয়ার খেলায় অন্যায় পথ বেছে নিয়েছে। ধরা পড়ে যাওয়ার পরেও মানসিক অত্যাচারে পরিবারের মানুষগুলোকে জর্জরিত করেছে। পাহাড় যখন মনের কলুষতা নিংড়ে এক অন্য রূপকের সন্ধান দিল, তখন অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যাকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তখন। তোমার ভেবেছিল এই গাঢ় খাসি, সারল্যে মাখা হাসিগুলো আর কচুরি নীলই নিজের অস্তিত্বকে খুঁজে দেবে। কিন্তু নিজের অংশই যখন নাড়ি ছিঁড়ে মুক্ত হতে চাইল, তখন রূপকের আশা আকাঙ্ক্ষা মেঘের তলে মিশে চেনা পাহাড় ডিঙিয়ে দূরের কোন পাহাড়ে ভাব জমালো। রূপক তাদের আর খুঁজে পেত না। কিন্তু না, প্রতিবারের মতো এবারও রূপক ভুল প্রমাণিত হলো। নীল যে তার বাবারই অংশ, সেটা সারা দুনিয়াকে জানাতে চায়। রূপক আজ কানায় কানায় পরিপূর্ণ। ব্লু হেভেনে সত্যি স্বর্গ নেমে এসেছে। একা রূপক নয়, গোটা গ্রাম মেতেছে এই উৎসবে। মেকআপম্যান রূপককে টাচ আপ দিচ্ছে। ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। নীল সেই ছোট্টবেলার মতো চোখে দুষ্টুমি ভরে মিটি মিটি হাসছে। ডিরেক্টর রাহুল শর্মা এলেন। ওকে মিস্টার সামন্ত, আপ রেডি? ইয়েস স্যার। রূপকের লজ্জা লাগছে। তাহলেও নীলের জন্য আজ নিজেকে সমর্পণ করতেই হবে। সরোজ, প্লিজ ব্রিফ কর দো। সরোজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাঙালি করিতকর্মা ছেলে। স্টোরিটা এরকম হবে, আপনি নীলের সবচাইতে বড় শত্রু। ওর এই ক্যারিয়ার, ওর নাম ডাক, আপনি এসব কিছু চান না। ওর এই প্রতিভাকে আপনি কোনোদিন শারীরিক তো দূরের কথা, মানসিক সমর্থনও করেননি। নিজের জেদে ও পৌঁছেছে। আপনিও জেদি, অনড়। অপছন্দ নীলের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ। রূপকের শব্দেরা হারিয়ে যাচ্ছে। নীল চকচকে লোভে চোখে
তাকিয়ে আছে রূপকের দিকে, ঠিক যেমন করে রূপক জমির দলিলপত্র দানের কাগজে বাবা মায়ের সই করার সময় তাকিয়েছিল। নীল যেন রূপকেরই আয়না। কাম অন বাবা, পাবলিক এরকম স্টোরি দারুণ খাবে। আমার পর্বগুলো খুব জনপ্রিয় হবে। চ্যানেলের টিআরপি আমার জন্য যদি পারে, তাহলে আমিই জিতে যাব এই প্রতিযোগিতা। জাজদের সেরকমই ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমাদের চা বাগানের সিনিক বিউটি, তার সঙ্গে আমার ভিলেন বাবা, দুর্দান্ত কম্বিনেশন। ডিরেক্টর যখন আমায় বললেন, আমি বলেছি আমার বাবা আমার জন্য সব করতে পারে। রূপকের মতোই ধূর্ত চেহারা নীলের। পৃথিবীর কোনো দর্পণই আজ পর্যন্ত রূপকের সঠিক ছবিটি দেখাতে পারেনি। আজ সব পাহাড়ি ঝলমলে সকালের মতোই পরিষ্কার। এমন বিশুদ্ধ পরিবেশও, চারিদিকে ম্যানহোলের ঢাকনা সরে যাওয়ার দুর্গন্ধ। বাবা মা সন্ধ্যারা যেন আজ ভারী তৃপ্ত। রূপক দু হাতে মুখ ঢেকে ফেলে। ভেতরে ভেতরে খুঁজে চলে সেই দুর্গম পর্বতমালা, যেখান থেকে ছোট হতে হতে বিন্দুর মতো মিলিয়ে যাওয়া যায়। শ্বেত বিন্দু, যার বিষাক্ত অতিবেগুনি রশ্মিগুলো নিশ্চিহ্ন হয়েছে চিরতরে।